আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউরোপ নিয়ে ভাবতেছেন, বিশেষ করে পোল্যান্ডের জন্য আজকের ভিডিওটা তাদের জন্য। আপনার পোল্যান্ডে যাওয়ার জন্য প্রথমেই যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাকে একটা ওয়ার্ক পারমিট। তো ওয়ার্ক পারমিট হতে হবে অবশ্যই ভালো কোনো কোম্পানির, রেপুটেড কোম্পানি। অবশ্যই আপনার যদি কাছে কেউ ওখানে থাকে সেটা ভালো হয়, কারণ হচ্ছে আপনার প্রথমত তো বিষয়টা আমি হচ্ছে আপনাকে ব্যক্তিগতভাবে আমার জীবনের কিছু কাহিনী শেয়ার করবো আজকে। তো আমি ওয়ার্ক পারমিট নিয়ে ইন্ডিয়াতে গিয়েছিলাম। ওখানে আমি প্রথমত যেটা দেখতে পেলাম, অনেকেই ফেক পারমিট নিয়ে যাচ্ছে। ফেক পারমিটটা কেমন সেটা হচ্ছে আপনি প্রথমত বোঝার উপায় নেই। সেটা হচ্ছে আপনি এম্বাসিতে যাওয়ার পর ওরা যে আপনি ফাইলটা জমা দিবেন ওখান থেকে ধরা পড়ে ফেক হলে আপনি নেবেন। আর প্রথমত যে আপনি কষ্ট করে ইন্ডিয়া যাচ্ছেন এত টাকা খরচ করে, আপনার ফেক অ্যাপয়েন্টমেন্ট ফেক পারমিট হলে সেখানে আপনার ভিসা তো দূরের কথা, আপনার যাওয়া আসা, তারপরে হচ্ছে আপনার ওখানে থাকা যে কষ্ট হয় সেটা তো আপনি পাবেন না, সেটা তো আপনার বিফলে যাবে। তো প্রথমে যেটার উপর জোর দিবেন সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। প্রথমত দেখবেন আপনার পরিচিত কিংবা ভালো কোনো এজেন্সি, রেপুটেড এজেন্সি। আপনি ঢাকা শহরে কিংবা বাংলাদেশে অনেক এজেন্সি আছে, কিন্তু সবাই কিন্তু রেপুটেড না, সবার কিন্তু শোনা নাই। দেখা গেছে আপনার যেখান থেকে অনেকে লোক যাচ্ছে, ভিসা হচ্ছে কিংবা হচ্ছে ওদের কম্প্রোমাইজ গুলো ঠিক থাকে, এই সব জায়গায় আপনি যা গেলে হচ্ছে আপনি ভালো কোনো ওয়ার্ক পারমিটের সন্ধান পাবেন কিংবা হচ্ছে ওরা আপনাকে সহযোগিতা করবে। আপনি প্রথমতই বললাম ওয়ার্ক পারমিটের বিষয়টা। ওয়ার্ক পারমিট নিলেন, ওয়ার্ক পারমিটের পরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট। আপনার দেখতে হবে অ্যাপয়েন্টমেন্টের স্লট কিংবা হচ্ছে আপনার হচ্ছে এই কি বলে আপনার ওয়ার্ক পারমিটটার মেয়াদ কতদিন। কিছু ওয়ার্ক পারমিটের মেয়াদ পাবেন হচ্ছে আপনি কি বলে 1 বছর, কিছু আছে হচ্ছে আপনার 3 বছর। একটা হচ্ছে সিজনাল আর হচ্ছে নন সিজনাল। আপনার ডিপেন্ড করবে হচ্ছে কোন ভিসার কোন ক্যাটাগরিতে আপনি যাবেন। পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনার যখনই আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 বছর হবে, তখন আপনার চিন্তা করতে হবে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর 3 বছর ওয়ার্ক পারমিট হলে আপনি একটু পরে নিলেও সমস্যা নেই, কারণ ওয়ার্ক পারমিটের মেয়াদ 6 মাস পর্যন্ত থাকতে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। এখন অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা আসি। এখন আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট বিক্রি হচ্ছে হচ্ছে আপনার 1 লাখ, 1.5 লাখ, এমন যার কাছে যা নিতে পারে, বিভিন্ন দাওয়া উঠেছে। তো আমার নিজের বিষয়টা হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট আমি নিজেই করেছি। আমার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে আমি নিজে হচ্ছে 3 মাস ট্রাই করার পরে কোনো একটা সময় আমি একটা স্লট ফাঁকা পেয়েছি। তো আমি যেভাবে হোক ওই স্লটটা নিয়েছিলাম। সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে টাকাটা, এই অ্যাপয়েন্টমেন্টের টাকাটা বেঁচে গেছে। আচ্ছা সরি, আরেকটা বিষয় বলতে যেটা ভুলে গেছি সেটা হচ্ছে আপনার ডাবল এন্ট্রি ভিসা। আপনার পোল্যান্ড এম্বাসিতে ফেস করার জন্য আপনার অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে। এখন আপনার অনেকেই বলবে ভাই আপনার ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে হচ্ছে আপনার এম্বাসি ফেস করতে পারবেন কিংবা যে কোনো ভিসা, মেডিকেল ভিসা, অনেকে যায় ভাই, কিন্তু যাওয়ার পরে হয় কি আমি দেখেছি ওখান থেকে অনেকে ঘুরে আসে। আপনার ডাবল এন্ট্রি ভিসা ছাড়া ওরা কখনোই আপনার ফাইল জমা নেবে না। ওরা প্রথমে যেটা আপনার সমস্যাটা ধরবে, আপনার সবই আছে, আপনার ওয়ার্ক পারমিট আছে, তারপরে হচ্ছে আপনার কি বলে অ্যাপয়েন্টমেন্ট লিগ্যাল আছে, কিন্তু হচ্ছে আপনার ডাবল এন্ট্রি ভিসা ওখানে নেই। আপনি যে কোনো উপায় যাইতে পারেন, ট্যুরিস্ট ভিসা আপনি ইন্ডিয়া যাইতে পারেন, আপনার হচ্ছে মেডিকেল ভিসা ইন্ডিয়াতে যাইতে পারেন। সেক্ষেত্রে আপনার বড়দের বিষয়টা দেখে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডাবল এন্ট্রি ভিসা আপনি গিয়েছেন কিনা। ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে আপনার কোনো দেশের এম্বাসি ফেস করতে, যে সেই এম্বাসি যদি অন্য দেশে হয় সেক্ষেত্রে আপনার ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন হয়। এটা ওই দেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেক্ষেত্রে আপনার প্রথমে ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন। আর ডাবল এন্ট্রি ভিসা কিভাবে করবেন কিংবা কোথা থেকে করলে ভালো হবে কিংবা কিভাবে করলে আপনি পাবেন ভিসাটা, আমি ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য। তো ডাবল এন্ট্রি ভিসা নিয়ে অবশ্যই যাবেন। যাই হোক, আমি যে প্রসঙ্গে ছিলাম অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, আপনাকে হচ্ছে পোল্যান্ড এম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটা হচ্ছে আপনার ভালো কোনো এজেন্সি যদি ধরেন তাহলে তারাই নিয়ে দিবে। আর যদি আপনি নিজে নিজে ট্রাই করেন, হ্যাঁ নিজেও পারেন, চেষ্টা করলে পারবেন, কিন্তু নিজে অনেকটা ট্রাফ। সেক্ষেত্রে আপনার বেটার আপনি ভালো একটা এজেন্সি নিয়ে যান। এইগুলো হচ্ছে আপনার কি বলে অ্যাপয়েন্টমেন্টের বিষয়। আপনি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে কখনোই হচ্ছে ইন্ডিয়া যাবেন না। কেন যাবেন না, একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্টটা নিলাম, আমার অ্যাপয়েন্টমেন্টটা ছিল হচ্ছে চণ্ডীগড়।
সে প্রসঙ্গে আমি পরে আসতেছি। তো হচ্ছে আমি দিল্লিতে যাওয়ার পর প্রথমত আমি একটা রাত স্টে করলাম ওখানে। স্টে করার পরে পরের দিন হচ্ছে আমি চণ্ডীগড়ে গিয়ে আমরা এম্বাসি ফেস করি। তো ওখানে গিয়ে আমি যে বিষয়টা দেখতে পেলাম, আপনার অনেক লোক আছে যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া হচ্ছে দিল্লিতে চলে গেছে। অনিশ্চয়তা, হতে পারে সে বিভিন্ন দালাল কিংবা কোনো মাধ্যমে চলে গেছে। কিন্তু আপনি একটা বিষয় দেখেন, আপনি অনাকাঙ্ক্ষিত ইন্ডিয়া চলে যাচ্ছেন, ওখানে থাকা খাওয়া বিভিন্ন খরচ হচ্ছে। এমন লোক দেখেছি আমি 3 মাস 4 মাস ওখানে ইন্ডিয়াতে রয়েছে। আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, আপনি কি জন্য আপনি ইন্ডিয়া যাবেন, কিংবা হচ্ছে আপনার ওখানে গিয়ে পাবেন কি না আদৌ এটাও তো শিওর না আপনার। এই কারণে আপনি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে কখনোই হচ্ছে দিল্লিতে যাবেন না এম্বাসি ফেজের জন্য। সেটাও পোল্যান্ড এম্বাসি কিংবা ইউরোপের অন্যান্য দেশ, ক্রোয়েশিয়া বলেন, যে কোনো দেশের জন্য যান, আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কখনোই যাবেন না। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে হবে আপনি যাবেন, আপনি হাতে সময় নিয়ে যাবেন। আপনার হচ্ছে 1 দিন কিংবা 2 দিন সময় নিয়ে যাবেন। আপনার ওখানে যাওয়ার পর 1 দিন হচ্ছে আপনি হাতে রাখবেন। কারণ হচ্ছে কি, আপনি ওখানে যাওয়ার পরে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি এম্বাসিটা দেখে আসলেন, আপনার কোন এম্বাসিতে, সরি কোন আপনার ভিএসএফ গ্লোবাল, এখন তো ভিএসএফ গ্লোবালে জমা নিচ্ছে, আপনি কোন ভিএসএফ এ জমা দিবেন, আপনি 1 দিন হাতে রেখে ওই দিন আপনি মনে করেন ভিএসএফ গ্লোবালটা দেখে আসলেন, কত দূর আপনার বাসা থেকে, কত দূর আসলে ভিএসএফ গ্লোবালটা, আপনার জমা দিতে অনেক সুবিধা হবে। এই জন্য আপনি একটা দিন সবাই নিয়ে দেখে আসলেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর যাওয়ার পর যে বিষয়টা খেয়াল রাখবেন, অনেক দিকে খেয়াল রাখবেন। অনেকে অনেক কথাই বলে বিভিন্ন ডকুমেন্টস লাগে, এটা লাগে সেটা লাগে। আসলে খুব বেশি কিছু লাগে না এখানে। আপনি নিজেই আপনার ফাইল গোছাতে পারবেন। আপনি কোনো দালালের সাহায্য নেবেন না। আপনার হচ্ছে নিজে হচ্ছে আপনার কি বলে, আপনার প্রথমত ছবি লাগবে, 35x45 সাইজ ছবি লাগবে। তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, অনেকেই বলে, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা ওরা নেয় না। আর এখানকার যে অন্যান্য ডকুমেন্টস, আপনার ওই অ্যাপয়েন্টমেন্টের কপি নেবেন। তারপর হচ্ছে আপনার ওই ওয়ার্ক পারমিটের সাথে আপনার কিছু ফাইল থেকে ওয়ার্ক পারমিটের ফাইলের কপি নেবেন। বিভিন্ন যে ডকুমেন্টস আছে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এগুলো অবশ্যই সাথে নিয়ে যাবেন। এমনকি আপনি প্রয়োজনে 2টা সেট কপি করে নেবেন, কারণ আপনার একটা সেট যে কোনো মুহূর্তে লাগতেই পারে। যে আপনার আর একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, সেই বিষয়টা হচ্ছে আপনার ওরা যে ডকুমেন্টগুলো চাইছে, আপনার ওই লিস্টেড যে ডকুমেন্টগুলো আছে, ওদের একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। আপনি রিকোয়ারমেন্টের চেয়ে বেশি কিছু ডকুমেন্ট নিয়ে গেলেন, অনেক ক্ষেত্রে লাগতে পারে। দেখা গেছে আপনার একটা কপি নষ্ট হয়ে গেছে, কিংবা আপনার দুইটা রাখবেন। প্রতিটা সেট হচ্ছে 2টা করে রাখবেন। 2টা করে রাখলে আপনার সুবিধা হবে, বাসি ফিজের জন্য কিংবা জমাদের জন্য সুবিধা হবে। তো আপনার প্রথমত প্রিপারেশন থাকতে হবে, ভালো কিছু ডকুমেন্ট ভালো। আর আরেকটা বিষয়, সরি, সেই বিষয়টা হচ্ছে আপনার প্রিন্টের বিষয়টা। আপনার যে ডকুমেন্টগুলো নেবেন, অবশ্যই প্রিন্ট ভালো হতে হবে। ভালো কোনো আপনার প্রিন্টার, কিংবা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আপনার ডিজিটাল প্রিন্টার আছে, প্রিন্টগুলো ভালো করে করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনার একটা জিনিস যদি দেখতেই ভালো না হয়, ওরা কিভাবে আপনাকে মূল্যায়ন করবে। আপনার প্রথমত এভাবে উপস্থাপন করবেন। তারপরে আপনি এম্বাসি ভিজিটের জন্য যেদিন যাবেন, ভিএসএফ গ্লোবালে ফাইল জমা দিতে যেদিন যাবেন, আপনি যদি আপনার 10টা হয়, 10:30টায় হয়, আপনার কমপক্ষে 30 কিংবা 1 ঘন্টা আগে যাবেন। আগে যাওয়ার ফলে আপনারা দেখতে পাবেন, আপনার যেহেতু আপনার হাতে সময় নিয়ে যাবেন, কারণ হচ্ছে আপনার গাড়ি জ্যাম থাকতে পারে, কিংবা আপনার বাসা একটু দূরে হতে পারে, এই কারণে আপনার হচ্ছে কি বলে, একটু সময় নিয়ে হাতে নিয়ে যাবেন। আর যাই হোক, জমা দিতে যাবেন। এই হচ্ছে অবস্থা। আর আমার বিষয় যে বিষয়টা শেয়ার করবো, সেই বিষয়টা হচ্ছে, আমি দিল্লিতে যাওয়ার পর আমার এম্বাসি হচ্ছে চণ্ডীগড়ে হচ্ছে কি বলে, দিল্লি থেকে আপনার 250-300 কিলোমিটার দূর। এখানে আপনারা যদি বাস ধরে যান, তাহলে আপনার কমপক্ষে 6-7 ঘন্টা টাইম লাগবে। আর আপনি যদি ট্রেনে যান, ওখানে আপনার দিল্লি থেকে একটা ট্রেন পাওয়া যায়, সেখান থেকে হচ্ছে আপনি কি বলে 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা আপনি যেতে পারবেন। এক্ষেত্রে আপনি ডিসিশন মেক করবেন। আপনি সরাসরি দিল্লি বাংলাদেশ থেকে বিমানে যেতে পারেন। যদি বাংলাদেশ থেকে বিমানে যান, তাহলে তো দিল্লিতে ট্রানজিট হবে 8 থেকে 6 ঘন্টা। সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা পোহাতে হবে। তো আমি যেটা করলাম, সেটা হচ্ছে আপনার দিল্লিতে গিয়ে চণ্ডীগড়ের উদ্দেশ্যে গেলাম বাস দিয়ে। সেখানে আমার 6-7 ঘন্টা লাগলো। আমি একদিন চণ্ডীগড় ওয়েট করলাম। ওয়েট করার পরে পরের দিন হচ্ছে আমি এম্বাসিতে গেলাম। চণ্ডীগড় যে আপনার বিএসএফ গ্লোবালটা আছে, বিএসএফ গ্লোবাল আমি ফাইলটা জমা দিলাম। তো ওরা আপনার যদি 10:30টায় সময় থাকে, আপনার 10:30টায় ফাইল নেবে। 10:30টার 1টা মিনিট আগে আপনার ঢুকতে দিবে না। আপনার সর্বোচ্চ 5 মিনিট কিংবা 10 মিনিট আগে ঢুকতে দিবে, কিন্তু আপনি এত আগে যাওয়ার মানে হচ্ছে আপনার হাতে সময় নিয়ে গেলে গাড়িতে অনেক জ্যাম ট্যাম থাকতেই পারে, এই কারণে আপনি আগে যাবেন। তো ফাইল জমা দেওয়ার পরে আমার যে দিনগুলো গেল, আমি সেগুলো একটু সম্পর্কে বলি আপনাদের।
তো ফাইল চণ্ডীগড়ে জমা দেওয়ার পর চণ্ডীগড়ে আপনার বাঙালির সংখ্যা খুবই কম, সেখানে আপনার থাকতে অনেক সমস্যা পাওয়া যাবে। এই কারণে আপনি চণ্ডীগড়ে না থেকে আপনি দিল্লিতে চলে আসবেন। দিল্লিতে আপনার কি বলে এই পাহাড়গঞ্জ আছে কিংবা সারিতে বিহার আছে, সারিতে বিহারে আপনি অনেক বাঙালি পাবেন, সেখানে আপনি হচ্ছে এই কম টাকায় থাকতে পারবেন। এক রুমে আপনার কি বলে 4 জন 5 জন এর মূলক থাকতে পারবেন, আপনার নিজে রান্না করে খাওয়ার অনেক সুবিধা আছে। কিন্তু পাহাড়গঞ্জ এই বিষয়টা নাই আসলে। আমি পাহাড়গঞ্জ থাকছি, 1 মাস ছিলাম পাহাড়গঞ্জ, ওখানে আপনি ওয়েট করছি। তো পাহাড়গঞ্জে যে বিষয়টা হয় কি, অনেক বাঙালি পাবেন ওখানে। কিছু হোটেল আছে যেমন হচ্ছে ঢাকাইয়া হোটেল কিংবা সিলেটি হোটেল, এই হোটেলগুলোতে আপনি বাঙালি খাবার পাবেন। সেক্ষেত্রে আপনার খাবারের মানটা খুব বেশি খারাপ না, ভালো না হলে আপনার মোটামুটি খাওয়া যাবে। আর পাহাড় আপনার অন্যান্য যে হোটেলগুলো আছে, ওই হোটেলগুলোতে আপনার মানে হচ্ছে নোংরা পরিবেশ, সেক্ষেত্রে সেই হিসেবে আমি সাজেস্ট করবো ঢাকাইয়া হোটেল কিংবা অন্যান্য হোটেল খাওয়ার জন্য। যাই হোক, আমি চণ্ডীগড়ে ফাইল জমা দিয়ে আসার পরে দিল্লিতে আসলাম। দিল্লিতে আসার পরে যে বিষয়টা হলো, আমি এখানে একটা রুম নিলাম। এখানে আপনার 500 রুপি থেকে শুরু করে আপনার 800 1000 রুপি এবং 1500 রুপি 2000 রুপি এমন রুম আপনার পাবেন। সেই বিষয়টা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কেমন রুমে থাকবেন কিংবা কি করবেন। যাই হোক, আমি তো জমা দিয়ে আসার পরে ওয়েট করতেছিলাম কবে পাবো কবে পাবো। অনেকে বলতেছিল 15 দিনে পাবো কিংবা 1 মাসে পাবো। তো আমি হচ্ছে বিএসএফ গ্লোবালে আমার ফাইলটা জমা দেওয়ার 7 দিনের মাথায় আমার যে এজেন্সি ছিল, আমার যে পোল্যান্ডের যে কোম্পানি ছিল, ওখানে আপনার এখান থেকে ফোন দিয়েছিল পোল্যান্ড বর্ডারে ফোন দেওয়ার পরে আমাদের কোম্পানি ভালো রেসপন্স করেছিল যে আমার এখানে লোক সংখ্যা কম আছে, কি আমার লোক লাগবে। সবচেয়ে বড় কথা হলো কি, আপনার পোল্যান্ডের ইউরোপ বলেন, ইউরোপের যে কোনো কান্ট্রি, আপনার রিজিকে যদি থাকে আপনার ভিসা পাবেন, আর যদি রিজিকে না থাকে সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়াটা অনেক মুশকিল হয়ে যায়। তো আমি ভাবছিলাম আমার ভিসাটা হবে। তো আমার যে ওখানকার এজেন্সি ছিল তারা ভালো রেসপন্স করেছে যে আমার লোক লাগবে, এখানে আমরা লোক শর্ট আছে, ভালো রেসপন্স করেছিল। তো আমি ভাবছিলাম আমার ভিসাটা হয়ে যাবে। আমি 7 দিন 15 দিন ওয়েট করতেছিলাম, 20 দিন ওয়েট করতেছিলাম, এবং অন্যান্য যারা আছে তাদের সাথে অনেক কথাই আলোচনা করলাম। তো বললো ভাই আসলে বর্তমানে ভিসার রেশিওটা অনেক কম, আর বর্তমানে আসলেই ভিসার রেশিও কম। পোল্যান্ডের ভিসার রেশিও বলতে গেলেই নাই এখন বাঙালির জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অনেক সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা পোল্যান্ডে গিয়ে আমরা এন্ট্রি হিসেবে ধরি। পোল্যান্ডে গিয়ে আমরা অনেকে ইউরোপের অন্যান্য কান্ট্রি, ইতালি বলেন কিংবা হচ্ছে আপনার ভালো কোনো কান্ট্রি চলে যায়। এইসব কারণ হচ্ছে এই পোল্যান্ড সরকার বাংলাদেশি যে লোকগুলো যাচ্ছে জমা দিচ্ছে, ফাইলগুলো খুবই কম হচ্ছে। যাই হোক, ওখানে আমি 15 দিন ওয়েট করতেছিলাম। 15 দিন ওয়েট করার পরে ধীরে ধীরে আসলে তো কি হয় না হয় এটা নিয়ে ভাবতেছিলাম। 15 দিন গেল, 20 দিন গেল, এবার আমি যাই হোক ওয়েট করতেছিলাম। তো আমার হচ্ছে 28 দিনের মাথায় একটা এসএমএস আসে মোবাইলে যে আমার ফাইল কালেক্ট করার জন্য। তো আমি যাই, তো গিয়ে হচ্ছে দেখলাম যে বিষয়টা আসলে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তারপর দেখলাম আমার ভিসাটা রিজেক্ট করে দিচ্ছে। ভিসা রিজেক্ট করার কারণ হিসেবে দেখিয়েছে ওরা হচ্ছে আমি ও দেশে গিয়ে, মানে আমি পোল্যান্ডে গিয়ে পোল্যান্ডে থাকবো না, পোল্যান্ডের থেকে আমি অন্য দেশে চলে যাবো, এই রিফিউজটা করে দিয়েছে। এমনকি আমার সাথে হচ্ছে কত 20 জন লোক ছিল, 20 জনের ফাইল রিফিউজ করে দিয়েছে। আমরা একাধারে ছিলাম, তো কারোরই ভিসা হয়নি। তো এই হলো বিষয়টা। তো আপনারা তো পোল্যান্ড যাবেন কিংবা হচ্ছে পোল্যান্ড যাওয়া নিয়ে ভাবতেছেন, আপনারা এই সব বিষয়গুলো মাথায় রাখবেন। যে প্রথমত যে বিষয়টা হচ্ছে আপনার এখানে যাওয়া থাকা খরচ বিভিন্ন হিসাব করে যাবেন। আর পোল্যান্ডের রেশিওটা, ভিসা রেশিওটা বর্তমানে খুবই কম। আমি বলবো আপনাদের, নিরুৎসাহিত করবো না, অবশ্যই ভালো কোনো কোম্পানি এজেন্সি থাকলে অবশ্যই ভিসা হবে। তো আপনারা ভালোভাবে ট্রাই করেন, আপনাদের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ।